নমস্কার। আজকের গল্প পুরনো জিনিস, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই গল্পটি নিয়েছি গা ছমছম রোমাঞ্চ ভৌতিক থেকে। সম্পাদনা সমুদ্র বসু, পরিবেশনা দেব সাহিত্য কুটির। তবে শুরু করছি পুরনো জিনিস। মদনবাবুর একটা নেশা, পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল, তার টাকারও অভাব নেই। বিয়ে টিয়ে করেননি বলে এটা একটা বাতিক নিয়ে থাকেন। বয়স খুব বেশি নয়, 30 থেকে 35-এর মধ্যে। তিনি ছাড়া বাড়িতে একটা পুরনো রাঁধুনি বামুন আর বুড়ো চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কত যে পুরনো জিনিস, কিম্ভূত জিনিস কিনে ঘর ঢাই করেছেন তার কোনো হিসাব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর আরশোলা উইপোকার বাসা হতে দেন না। ট্যাগ ঘড়ি, দেয়াল ঘড়ি, আলমারি, খাট, পালং, ডেস্ক, টেবিল, চেয়ার, দোয়ারদানি, নবশির ডিব্বে, কলম, ঝাড় লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফার্লিন সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফার্লিন সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা শোচনীয়, পরো অবস্থা। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফার্লিনের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। এই বাড়িতে ম্যাকফার্লিনদের 3 পুরুষের বাস। জন ম্যাকফার্লিনের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল, কারণ জন ম্যাকফার্লিনেরও পুরনো জিনিস কেনার বাতিক ছিল। মাত্র মাস 5 আগে সাহেব মারা গেছেন। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিলেন, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিকে যে পিয়ানোটা আছে ওটা সরিয়ে কোনায় ঠেলে দিস, আজ নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলল, নতুন দয়, পুরোলো। ওই হলো। আর রাধুনুকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন, ফিরতে দেরি হবে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্লিনের বাড়িতে পৌঁছালেন তখন বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবুর বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদৌ কোনো জিনিস হাতে পাওয়া যাবে কিনা সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এই ঘর ও ঘর ঘুরে ম্যাকফার্লিনের বিপুল সংগ্রহ রাশি দেখছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোট খাটো জিনিসের এক খনি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁকডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে দিয়ে একটা মেহগিনি পালঙ্ক 10,000 টাকায় বিকিয়ে গেল। একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। একজোড়া মুক্তমালার দাম উঠল 40,000 টাকা। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর আজ বড্ড বেশি উঠে যাচ্ছে। একেবারে শেষের দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল, বেশ বড় সড়ো এবং সাদামাটা। আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসাবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন 5,000। অমনি পাশ থেকে কে যেন বলল 20,000। মদনবাবু অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই নয়। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাদের লেগেছে। খালি হাতে ফিরে যাওয়া চলবে না। একটা কিছু না নিয়ে যেতে পারলে নিজের কাছেই যেন নিজে মুখ দেখাতে পারবেন না। মদনবাবু তাই মরিয়া হয়ে বললেন, 21,000। আশ্চর্য, এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু। যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে
আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হলঘরের উত্তর দিকের জানলার পাশে সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস, 10টা কুলি গলদ ঘর্ম হয়ে গেছে ওটাকে ওপরে তুলতে। নিলামওয়ালারা একটা চাবি দিয়েছিল, সেই চাবিটা দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু। নিচে আর একটা ড্রয়ার, মাঝখানে ওয়ার্ড্রোব। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা। বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা, দরটা বেজায় বেশি হয়ে গেছে। তা আর কি করা, নেশা যার আছে মাঝে মাঝে তাকে ঠকতেই হয়। 21,000 টাকা, 21,000 টাকা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন মদনবাবু। গভীর রাত্রে ম্যাকফার্লিন সাহেবকে স্বপ্নে দেখলেন। বুড়ো তাকে বলছে, তুমি মোটেও ঠেকোনি, বরং জিতেছ, বুঝলে, মোটেও ঠকনি। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্যে দর হাঁকাটা আমার ঠিক হয়নি। ম্যাকফার্লিন শুধু ঘন ঘন মাথা নেড়ে বললেন, না না, আমারটা মনে হয় না, আমারটা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আজ ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গিলাসটা নিতে গিয়ে হঠাৎ শুনলেন পাশের হলঘর থেকে একটু খুটুর খুটুর আওয়াজ আসছে। ওই ঘরে তার সব স্বাদের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চ জ্বালাতে যাবেন, এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতি জ্বালবেন না, আমার অসুবিধা হবে। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আমার চোখ রাঙানো হচ্ছে। কে হে তুমি? চোরটা কে বা কেমন লোক তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বললই না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়ালেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, বাতি জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ দেখছি। পাশ থেকে কে যেন মোলায়েম স্বরে বলল, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে জামা নেই। আজ গরম বলে খালি গায়ে শুয়েছেন। হেরে গলায় হাঁক মারলেন, শিগগিরই বেরো বলছি, নইলে গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে। নেই। এই কে বলল নেই? জানি কি না, কিন্তু লাঠি আছে। খুঁজে পাবেন না। এই কে বলল খুঁজে পাবো না? অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনোদিন ফাটাননি। এই কে বলল রে ফাটাইনি? জানি কি না, আপনার গায়ে তেমন জোর নেই। আমি লোক ডাকি, দাঁড়াও। কেউ আসবে না, কিন্তু খামোখা চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না? আমার এত স্বাদের জিনিস এ ঘরে, আর সেই ঘরে কিনা চোর। ওহো, চোর বটে, কিন্তু এলেবেলে চোর নয় মশাই। হ্যাঁ, তার মানে কাল সকালে বুঝবেন। এখন যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরেলেন ঘরে। দুরু দুরু বুকে বসে পাশের ঘরে নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন। হা হা, তার স্বাদের সব জিনিস বুঝি যায় এবার। দিনের আলো ফুটতেই মদনবাবু তার হলঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যাকফার্লিনের সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক দিব্যি সাজিয়ে রাখা। এই দুটো জিনিস কিনেছিলেন দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু। একটু ভাবনা চিন্তা শেষে একটু খুশি খুশিই লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম এলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো। হঠাৎ হলঘরে আগের রাতের মতন শব্দ শুনে তাড়াক করে উঠে পড়লেন। হলঘরে ঢুকে টর্চ জ্বালাতে চেষ্টা করলেন। কে? ওহো, তা নিয়ে আপনার কি দরকার? যান না, শুয়ে পড়ুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাঁপা গলায় বললেন, তোমরা কারা বাবারা? সে কথা আপনি শুনলে ভয় পাবেন।
মানে আমি একটু তো ভীতু বটে, কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না? খারাপ কিছু হয়নি মশাই, আপনার তো লাভই হচ্ছে। হ্যাঁ, তা হচ্ছে, তবে কি না চুরির দায় না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে বলল, কাল থেকে চোর চোর করে গলা শুকাচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে আমরা ম্যাকফার্লিন সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলুম গে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি? আজ্ঞে, আমরা সব ঠিক করে রেখেছিলুম, যে খুশি আমাদের কিনুক না কেন আমরা শেষ অবধি সবাই মিলেমিশে থাকবো। তাই তাই কি তাই সবাই জোট বেঁধেছি, তাতে আখেরে আপনারই লাভ। মদনবাবু বেশ খুশি হলেন, তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, কিন্তু বাবারা দেখো যেন চুরির দায় না পড়ি। মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করেন না। যান যান, নাকে তেল দিয়ে শুয়ে পড়ুন গে, কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব ফিচফিচ করে হাসলেন। হলঘরটা ভরে যাবে, দোতলা তিনতলা সব ফাঁকা আছে, তাও ফাঁকা থাকবে না। এবার 4তলাটা না তুললেই নয়। এতক্ষণ শুনলেন শীর্ষেন্দু মুখার্জির লেখা পুরনো জিনিস, হানা টেলসে। যদি এই গল্পগুলো শুনতে তোমাদের ভালো লাগে তাহলে পরে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদেরকে জানাও তোমাদের কীরকম গল্প শুনতে ভালো লাগে। এইটা আমরা নতুন শুরু করেছি, তাই তোমাদের কমেন্টস এবং তোমাদের সাজেশনস শুনতে খুব ইচ্ছে করছে বা ইচ্ছে করে, জানিও। বাই।